বলা হয় মানুষ অভ্যাসের দাস, কিন্তু ভালোবাসার মানুষের জন্য নিজের সবথেকে ভয়ানক অভ্যাস ত্যাগ করে নতুন একজন মানুষ হয়ে ওঠার পর যখন সেই মানুষটি ধোঁকা দেয়, তখন জন্ম নেয় এক ভয়ানক অমানবিকতা। আজকের গল্প এক পিশাচের আইপিএস হওয়ার গল্প। আজকের গল্প এক নিখাত ভালোবাসার পিঠে ছুরি মারার গল্প। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? কথা বলছি ২০২৫ সালে মুক্তি পাওয়া টেরে ইস্টমে সিনেমার কাহিনী নিয়ে। ধানুষ ও কৃতি অভিনীত মুভিটি ঝড় তুলেছে ইতিমধ্যেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে সিনেমার কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই লাদাখের ইন্ডিয়ান এয়ারফোর্স দেখানো হয়, যেখানে আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শঙ্করকে ইন্টারন্যাশনাল এয়ারে ফ্লাই করতে দেখি। সে দেখতে পায় চীনের একটি বিমান ইন্ডিয়াতে অ্যাটাক করার চেষ্টা করছে। কন্ট্রোল রুম থেকে শঙ্করকে সেদিকে যেতে মানা করা হয়, কিন্তু শঙ্কর তাদের কথা শুনে না। সে সেই বিমানকে ফলো করে। সেই বিমানে দেখা যায় চীনের কিছু পাইলট ইন্ডিয়াতে আরডিএক্স ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তখন শঙ্কর বিমান নিয়ে ঠিক তাদের সামনে আসে। তাকে দেখি চীনের কমান্ডার বলে, এটা আমাদের সীমানা, তুমি চলে যাও, না হলে আমরা তোমাকে উড়িয়ে দেব। শঙ্কর বলে, এই মুহূর্তে তোমরা যদি এখান থেকে না চলে যাও তাহলে আমি তোমাদের উপরে অ্যাটাক করব। শঙ্করের বিমান নিয়ে অ্যাটাক করার হুমকি শুনে চীনের কমান্ডার সেখান থেকে চলে যায়। বাহ! এরপর শঙ্কর সেখান থেকে বিমান নিয়ে ফিরে আসে। শঙ্কর কোয়ার্টারে ফিরে এলে শঙ্করের সিনিয়র সাখাওয়াত তার উপর রাগারাগি করে, কারণ শঙ্কর তাদের অর্ডার অমান্য করেছে। এই জন্য সাখাওয়াত তাকে শাস্তি দেয়। সাখাওয়াত বলে, এই ইনসিডেন্টের ফাইনাল কোনো রিপোর্ট না আসা পর্যন্ত তোমাকে কোনো প্লেনের আশেপাশের যেন দেখতে না পাই। শঙ্কর তখন সেখান থেকে বেরিয়ে যায়। আসলে শঙ্কর খুবই ভালো একজন পাইলট ছিল, শুধু তার রাগ ছিল একটু বেশি। সে অল্পতেই রেগে যেত। শঙ্কর নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারত না। সেখানকার একজন পাইলট সাখাওয়াতকে বলে, তার অল্পতেই রেগে যাওয়ার সমস্যা, আমি মনে করি কাউন্সেলিং করালে সে ঠিক হবে। সাখাওয়াত তখন জয়দীপ নামের একজন পাইলটকে শঙ্করের কাউন্সেলিংয়ের জন্য একজন কাউন্সিলর অ্যারেঞ্জ করতে বলে, আর বলে যতক্ষণ না তার কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে আর ডিসিপ্লিনারি কমিটি তাকে ক্লিন শিট দিচ্ছে, ততক্ষণ সে ফ্লাই করতে পারবে না। সিনিয়র যেতে যেতে সব পাইলটকে বলে, এটাই তার লাস্ট চান্স। সে একা পাইলট নয়, এখানে আরও অনেক পাইলট আছে। এয়ারফোর্স কোয়ার্টার থেকে শঙ্করের সব ইনফরমেশন লাদাখ থেকে দিল্লিতে পাঠানো হয় একজন ভালো কাউন্সিলরের কাছে রেফার করে। এদিকে আমাদের মুভির হিরোইন মুক্তিকে দেখানো হয়। মুক্তি একজন সাইকিয়াট্রিস্ট। সে ৯ মাসে প্রেগনেন্ট, তাই সে কিছুটা অসুস্থ ছিল। মুক্তি তার হাজব্যান্ড জাসজিতের সাথে ফোনে কথা বলছিল। জাসজিৎ তাকে নিজের খেয়াল রাখতে বলে। মুক্তি বলে, তুমি ঠিক সময়ে ফিরবে তো? এটা শুনে জাসজিৎ জানায়, এখানকার অবস্থা ভালো না। জাসজিৎ নেভিতে ছিল এবং দেশের পরিস্থিতিও খারাপ ছিল। মুক্তির কিছুদিন পর ডেলিভারি হবে, কিন্তু জাসজিৎ ফিরতে পারবে না, এজন্য মুক্তি তার জন্য রাগারাগি করে। ঠিক তখনই মুক্তির রুমে কেউ কড়া নাড়ে। মুক্তি বাথরুম থেকে বের হয়ে অফিসে আসে, আর এয়ারফোর্স থেকে একজন মহিলা শঙ্করের ফাইল নিয়ে এসেছে। মহিলাটি মুক্তির কাছে শঙ্করের কাউন্সেলিংয়ের জন্য পাঠানো কাগজগুলো দিয়ে একজন ভালো কাউন্সিলরকে এয়ারফোর্স কোয়ার্টারে পাঠাতে অনুরোধ করে। মহিলাটি চলে যাওয়ার পর মুক্তি ওই কাগজ খুলে দেখে অবাক হয়ে যায়। মুক্তির হাত থেকে ওই ফাইলটি পড়ে যায়। এইখানে বোঝা যায় যে মুক্তি শঙ্করকে আগে থেকেই চিনত। মুক্তির ডকুমেন্টস তার বসের কাছে নিয়ে গিয়ে বলে, আমি এই কেস নিজে হ্যান্ডেল করতে চাই। তার বস বলে, তোমার অবস্থা দেখো, তুমি প্রেগন্যান্ট, তুমি তোমার অন্য কোনো কলিগকে রিকমেন্ড করো। কিন্তু মুক্তি বলে, না, আমি নিজেই এটা সলভ করব। মুক্তির বস তখন তাকে অনুমতি দিয়ে দেয়। মুক্তি এরপর সেখান থেকে হসপিটালে যায়। সেখানে মুক্তির বাবা ভর্তি ছিল, আর তার অবস্থা খুবই খারাপ ছিল। মুক্তি তার বাবার কাছে গিয়ে বলে, আমি শঙ্করের খোঁজ পেয়েছি, আমাকে যেতে হবে। এইটা বলে মুক্তি দিল্লি থেকে লাদাখের উদ্দেশ্যে যেতে থাকে। অনেকটা রাস্তা পেরিয়ে এয়ারফোর্সের গাড়িতে করে মুক্তি হেডকোয়ার্টারে আসে। মুক্তি সাখাওয়াতের কেবিনে বসেছিল। কিছুক্ষণ পর সাখাওয়াতের কেবিনে শঙ্কর আসে। শঙ্কর সেখানে মুক্তিকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর শঙ্কর শুরুতে একটু ইমোশনাল হয়, কিন্তু পরে সে নিজেকে সামলে নেয়। শঙ্কর মুক্তিকে দেখে অনেক রেগে যায় আর সাখাওয়াতের রুম থেকে বেরিয়ে যায়। এইখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর ৭ বছর আগের দিল্লির সিন দেখানো হয়। মুক্তি একটি কলেজে সাইকোলজি সাবজেক্টের ওপর পিএইচডি করছিল। মুক্তি একদিন কলেজে তার থিসিস নিয়ে স্পিচ দিচ্ছিল, কীভাবে মানুষের মধ্য থেকে ভায়োলেন্স কমানো যায়, এটা নিয়ে সে স্পিচ দিচ্ছিল। তখন সেখানে শঙ্কর একটি ছেলেকে মারতে মারতে ঢুকে পড়ে। শঙ্কর ছিল একজন ছোটখাটো পলিটিশিয়ান। যে ছেলেটি তার বিপক্ষে দাঁড়িয়েছিল, শঙ্কর তাকে মারছিল। মারামারি দেখে মুক্তি তার বক্তব্য থামায়। মুক্তি শঙ্করের কাছে গিয়ে মারামারি থামাতে বলে। মুক্তি শঙ্করের গায়ে হাত তুলতে যায়, তখন শঙ্কর তার হাত ধরে ফেলে। শঙ্কর প্রথম দেখাতেই মুক্তিকে ভালোবেসে ফেলেছিল। দুইজন পুলিশ এসে শঙ্করকে নিয়ে যেতে থাকে, তখন শঙ্কর ওই পুলিশ দুটিকে বলে, আমাকে একটু সময় দিন, কমলানগর থানায় আমার রোজ আসা যাওয়া হয়। পুলিশ তাকে ছেড়ে দেয়। শঙ্কর মুক্তির কাছে গিয়ে বলে, আপনি এত সুন্দরী না হলে আমি এটা কখনো করতাম না। এইটা বলে শঙ্কর মুক্তির হাত তুলে বলে,
এত সুন্দরী মেয়ের হাত যেহেতু উঠেছে, তাই কোনো ছেলের গালে তো পড়াই উচিত। এটা বলে শঙ্কর মুক্তির হাত দিয়ে নিজের গালে চড় মারে। মুক্তি এসব দেখে অনেক অবাক হয়ে যায়, আর পুলিশ এরপর শঙ্করকে নিয়ে যায়। তখন মুক্তির টিচার বলে, এই ছেলেটি সমাজের অ্যাপেন্ডিক্স। তোমার থিসিস কখনোই এই ধরনের মানুষকে সোজাতে পারবে না। এদেরকে শুধুমাত্র ইন্ডিয়ান পেনাল কোডই সোজাতে পারে। মুক্তি তার টিচারকে তার লেখা থিসিস পড়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মুক্তির টিচার এতে রাজি হয় না। তার টিচার বলে, আমি এই থিসিস তখনই অ্যাপ্রুভ করব যখন আমি এই টপিকের একটি সলিড প্রুফ পাব। এইটা বলে টিচাররা চলে যায়। মুক্তি তখন নিজের থিসিস অ্যাপ্রুভ করার জন্য শঙ্করকে সঠিক পথে আনার সিদ্ধান্ত নেয়। এদিকে শঙ্কর আর তার ফ্রেন্ড বেদ লকআপে ছিল। শঙ্করের বাবা রাঘব তখন জেলখানায় আসে। শঙ্কর প্রায়ই এমন কাজ করে লকআপে যেত, আর রাঘব তাকে ছাড়িয়ে নিয়ে যেত, কারণ রাঘব একজন লয়ার ছিল। তাই পুলিশ শঙ্করকে ছেড়ে দিত। কিন্তু এইবার রাঘব শঙ্করকে জেল থেকে ছাড়িয়ে না নিয়ে উল্টো পুলিশকে আরও কয়েকটি ধারায় মামলা লাগাতে বলে। কিছুক্ষণ পর মুক্তি শঙ্করকে ছাড়ানোর জন্য সেখানে আসে। শঙ্কর মুক্তিকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখে, আর পুলিশ এরপর শঙ্করকে ছেড়ে দেয়। মুক্তি শঙ্করকে নিয়ে একটি চায়ের দোকানে যায়। সেখানে মুক্তি বলে, আমি তোমার ভালোর জন্য এখানে এসেছি। আমার প্রফেসররা তোমাকে ময়লা পুকুরের নাছি বলেছে, তাই আমি তোমাকে একজন নন ভায়োলেন্ট মানুষ বানাতে চাই। শঙ্কর তখন জিজ্ঞেস করে, এত বড় কাজ আপনি কিভাবে করবেন? মুক্তি বলে, আমি তোমার উপর একটি এক্সপেরিমেন্ট করতে চাই। যেই ছেলেকে তুমি মেরেছ, তার কাছে তোমাকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে। আমি তোমাকে আগে একটি টাস্ক দেব। এইসব শুনে শঙ্কর বলে, এইসব তুমি বিয়ের আগে করবে নাকি পরে? মুক্তি কিছুই বুঝতে পারেন না। তখন শঙ্কর বলে, তুমি গার্লফ্রেন্ড হওয়ার পর আমি এসব করব নাকি আগে? মুক্তি বলে, তুমি কি পাগল? আমি তোমার গার্লফ্রেন্ড কেন হব? শঙ্কর বলে, তো আমি কেন তোমার কথা শুনব? ওই বখাটে ছেলের কাছে কেন ক্ষমা চাইব? এইসব একজন মানুষ তার স্ত্রীর জন্য হয়তো করতে রাজি হবে, 10 টাকার ছোড়ার জন্য নয়। মুক্তি বলে, তুমি একজন ভালো মানুষ হবে। শঙ্কর তখন মুক্তিকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মুক্তি তাকে রিকোয়েস্ট করে কথা শোনার জন্য, কিন্তু শঙ্কর তাকে রিকশায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়। পরদিন কলেজে মুক্তির সাথে জাসজিৎ নামের একজন লোকের পরিচয় হয়। জাসজিৎ বায়োকেমিস্ট্রির লেকচারার ছিল, আর সেও এখানে পিএইচডি করতে এসেছিল। এইখানে জাসজিতের সাথে মুক্তির একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তখন ওই কলেজে শঙ্কর তার বন্ধুদের নিয়ে রকেট বাজি ফোটাচ্ছিল। এটা দেখে মুক্তি শঙ্করের কাছে যায়, আর মুক্তি পুলিশ ডাকতে চাইলে শঙ্কর বলে, পুলিশ আমার কি করবে? মুক্তি বলে, তোমার কি প্রবলেম শঙ্কর? মাথা খারাপ? শঙ্কর বলে, ভাগ্য খারাপ। দেখুন, আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এইখানে সবার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এমন একটা মেয়ে আমার জীবনে নাই যে আমার কাঁধে মাথা রেখে বলবে, আহা, তুমি কি পাগল হয়েছ? এত চিন্তা কেন করো? সব ঠিক হয়ে যাবে। এইটা শুনে মুক্তি সেখান থেকে চলে আসে। বাইরে তখন মুক্তি তার 2 টিচারকে ক্লোজভাবে হেঁটে যেতে থাকে। তখন মুক্তির মাথায় একটা আইডিয়া আসে, আর মুক্তি আবারও শঙ্করের কাছে ফিরে গিয়ে শঙ্করের এক্সপেকটেশন অনুযায়ী সুইটভাবে বলে, তুমি কি পাগল হয়েছ? বেদ তখন বলে, কাঁধে মাথা রেখে বলতে হবে। মুক্তি তখন সেখান থেকে একটি টুল নিয়ে এসে শঙ্করের সমান সমান দাঁড়িয়ে তার কাঁধে মাথা রেখে বলে, আজ ভ্যালেন্টাইন্স ডে, আমার সাথে এই ডেটে চলো। মুক্তি এরপর সরে গিয়ে বলে, এতে তোমার শখ পূরণ হয়ে যাবে আর আমার থিসিস। শঙ্কর বলে, কেন একটা যুবক ছেলের জীবন নষ্ট করছো? আমি প্রেমে পড়ে গেলে পুরো দিল্লি জেনে যাবে। মুক্তি বলে, সেটা তুমি জানো আর দিল্লি জানে। আমি তো এটা আমার কাজ ভেবে করছি, কিন্তু তুমি যদি এটাকে ভালোবাসা ভেবে করতে চাও তাহলে করো। শঙ্কর বলে, একদমই না। এইবার তুমি বলো, তুমি কি রিস্ক নিতে চাও? তোমার মতে তো আমি সুন্দরী। তোমরা তো সুন্দরী মেয়েদের জন্য রিস্ক নিতেই পারো। কিন্তু শঙ্কর কোনো জবাব দেয় না। ফলে মুক্তি বলে, ঠিক আছে, বাদ দাও। এমনিতেও এই পুরো শহরে তোমার মতো মানুষ ভরে আছে। আমি তাদের মধ্য থেকে কাউকে খুঁজে নেব। শঙ্কর তখন বলে, ঠিক আছে, রিস্ক নিলাম। কে জানে, হয়তো আমার প্রেমে তুমিও পড়তে পারো। এরপর দিন শঙ্কর সুন্দর করে পরিপাটি হয়ে মুক্তির সঙ্গে দেখা করতে যায়, আর মুক্তি তার কাউন্সেলিং করতে শুরু করে। প্রতিদিন কাউন্সেলিংয়ের বাহানায় শঙ্কর মুক্তির সঙ্গে সময় কাটাতে যায়, আর মুক্তি শঙ্করকে কাউন্সেলিং করার মাধ্যমে তার থিসিস রেডি করে। এরই মাঝে মুক্তি শঙ্করের ব্যাপারে সবকিছুর ইনফরমেশন নিতে থাকে। মুক্তি জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? শঙ্কর বলে, আমি আর আমার বাবা। মুক্তি তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে শঙ্কর বলে, তিনি মারা গেছেন। মুক্তি জিজ্ঞেস করে, তোমার বাবার সাথে সম্পর্ক কেমন? শঙ্কর বলে, অনেক ভালো। এইভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে। শঙ্কর আর মুক্তি একসাথে বিভিন্ন জায়গায় যেতে থাকে। বাসে একটি ছেলে মুক্তিকে ডিস্টার্ব করলে শঙ্কর অনেক হাইপার হয়ে যায়, আর ওই ছেলেটিকে মারতে শুরু করে। মুক্তি তখন তাকে সামলায়। রাতে বসে মুক্তি তার থিসিস লিখে, আর পরদিন শঙ্করের সামনে মুক্তি থিসিস লিখছিল। তখন শঙ্কর জিজ্ঞেস করে, এইসব কি লিখছ? মুক্তি বলে, ইংলিশে লিখছি, তুমি বুঝতে পারবে না। এইটা শুনে শঙ্কর ইংলিশ শেখার জন্য পরদিনই ইংলিশ কোচিং কোর্সে ভর্তি হয়। ধীরে ধীরে মুক্তি আর শঙ্করের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মুক্তি একদিন শঙ্করের মায়ের নাম জিজ্ঞেস করে, কিন্তু শঙ্কর তার মায়ের মিথ্যা একটা নাম বলে।
কিছুদিন পর মুক্তি থিসিস রেডি করে তার টিচারের কাছে যায়। সেখানে শঙ্করও বসেছিল আর টিচার তার থিসিস দেখে সেটা অ্যাপ্রুভ করতে যাচ্ছিল। তখনই বেদ শঙ্করকে ফোন করে বলে যে তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা শুনে শঙ্কর রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এইটা দেখে মুক্তির টিচার বুঝতে পারে যে শঙ্কর এখনও ভায়োলেন্টই আছে, তাই সে মুক্তির থিসিসে আর সাইন করে না। শঙ্করের পেছনে মুক্তিও যায়। শঙ্কর সেখানে গিয়ে বাস ভাঙচুর করছিল আর বেদ ওই ড্রাইভারকে মারছিল। শঙ্কর ওই ড্রাইভারকে মারতে গেলে মুক্তি তাকে থামায় আর মুক্তি তখন টিচারকে কল করে সেখানে আসতে বলে। এরপর মুক্তি ড্রাইভারের কাছে শঙ্করকে ক্ষমা চাইতে বলে, কিন্তু শঙ্কর চুপ করে থাকে। মুক্তি তখন ড্রাইভারকে শঙ্করকে থাপ্পড় মারতে বলে। ড্রাইভার এতে ভয় পাচ্ছিল, কিন্তু মুক্তির জোরে জলিতে ড্রাইভার কোনোভাবে শঙ্করের গালে টাচ করে। শঙ্কর অল্পতেই রেগে যেত, তাই সে রেগে ড্রাইভারকে মারতে শুরু করে। মুক্তি শঙ্করকে থামিয়ে বলে, তুমি তাকে মারতে পারবে না। মুক্তি আবার ওই ড্রাইভারকে শঙ্করকে মারতে বলে, কিন্তু শঙ্কর কোনোভাবেই তার রাগ কন্ট্রোল করতে পারে না, যার ফলে সে ওই ড্রাইভারকে আবার মারতে শুরু করে। মুক্তি তাকে থামিয়ে বলে, ডক্টর এক্ষুনি চলে আসবে, আমার ৩ বছরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তুমি আমার ক্যারিয়ার নষ্ট করো না। শঙ্কর তখন মুক্তিকে বলে, আমিও এর বদলে কিছু চাই, আমি বোর হয়ে গেছি, আমার ফান চাই। এইটা শুনে মুক্তি ভেবে নেয় শঙ্কর কি আসলে চাচ্ছে। মুক্তি বলে, আমি তোমাকে তোমার ফান দেব, তুমি আমার কথা মেনে নাও। এইসব শুনে শঙ্কর তখন সবাইকে থামতে বলে দেয়। তখন মুক্তির টিচার মাথুর সেখানে আসে। মুক্তি তার টিচারের সামনে ড্রাইভারকে আবার শঙ্করকে মারতে বলে। ড্রাইভার মার খাওয়ার ভয়ে এতে রাজি হয় না, কিন্তু মুক্তি তাকে বলে, এইবার কিছুই হবে না। ড্রাইভার তখন শঙ্করকে চড় মারে। মুক্তির ক্যারিয়ারের কথা ভেবে শঙ্কর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে। এরপর মুক্তি শঙ্করকে নিয়ে হোটেল রুমে গিয়ে তার জামা খুলে আর বলে, এই নাও, তুমি তো ফান চাইছিলে, এটাই তোমার ফান। এইটা দেখে শঙ্করের অনেক খারাপ লাগে, কারণ সে তো মুক্তিকে সত্যিই ভালোবেসেছিল। তাই শঙ্কর সেখান থেকে বেরিয়ে আসে। তখন মুক্তি জিজ্ঞেস করে, কি হয়েছে? শঙ্কর বলে, মুডই। এটা শুনে মুক্তি বলে, এখন মুডও বানাতে হবে? তখন শঙ্কর মুক্তিকে কাছে টেনে নিয়ে বলে, আমি কাজ ভেবে এসব করব আর তুমি এটা ভালোবাসা ভেবে করো। এটাই তো তুমি চাইছিলে, তাই না? আমার এসব করা উচিত হয়নি, আমি ক্ষমা চাইছি। এরপর শঙ্কর লিফটে ওঠে পড়ে আর মুক্তিও তখন লিফটে ওঠে। এরপর থেকে মুক্তি আর শঙ্করের সম্পর্ক আরও ভালো হয়। শঙ্কর মুক্তির জন্য নিজেকে বদলাতে থাকে। নির্বাচনে শঙ্কর জয়ী হলেও মুক্তির জন্য সে তার প্রতিপক্ষকে মালা পরিয়ে দেয়। শঙ্কর মুক্তির টিচারকে অনেক সাহায্য করে। শঙ্কর ধীরে ধীরে ভালো একজন মানুষে পরিণত হয়। মুক্তি শঙ্করের পরিবর্তনের সমস্ত ইনফো তার থিসিসে অ্যাড করতে থাকে। মুক্তি তার থিসিস কমপ্লিট করে তার টিচারকে জমা দেয়। তার টিচারও শঙ্করের পরিবর্তন দেখে অনেক ইমপ্রেস হয় আর মুক্তির থিসিস অ্যাপ্রুভ কমপ্লিট হয়। বাইরে এসে মুক্তি শঙ্করকে জড়িয়ে ধরে বলে, তুমি বেস্ট, আই লাভ ইউ। এতে শঙ্কর অনেক খুশি হয়, কারণ ফাইনালি মুক্তি তার প্রেমে পড়েছে। শঙ্কর তখন তার মায়ের আসল নাম বলে। শঙ্কর বলে, তার মায়ের আসল নাম কাবেরী। শঙ্করের মা একদিন একটি বাচ্চাকে পুড়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। শঙ্কর বলে, গরিব মানুষেরা 20% পার্নেও মারা যায়। শঙ্কর তখন অনেক ছোট ছিল। এই ঘটনার গল্প শঙ্করকে অনেক ট্রমাটাইজ করে, যার ফলে সে অল্পতেই রেগে যায় আর তার হাইপার মেন্টাল সমস্যা হয়। আর কোনোভাবেই শঙ্কর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এইসব বলতে বলতে শঙ্কর অনেক ইমোশনাল হয়। শঙ্কর মুক্তির হাতে কাছের চুলি ধরে বলে, তোমার সাথে থাকলে আমি শান্ত থাকি। আমার ভদ্র ছেলে হতে ভালো লাগছে না, কিন্তু আমি তোমার জন্য ভদ্র হয়ে যাব। তুমি যেমন বলবে আমি তেমনই হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসি। তখন বৃষ্টি নামে। সেখানে আবির নামের একটি ছেলে এসে মুক্তিকে ডাক দেয় আর মুক্তি তখন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শঙ্কর মুক্তির চুড়ি ধরেছিল। মুক্তির ছুটে যাওয়ায় চুড়িটি ভেঙে যায়, যার ফলে শঙ্করের আঙুল কেটে যায়। মুক্তিকে ওই ছেলেটির সঙ্গে ক্লোজ হতে দেখে শঙ্কর অনেক কষ্ট পায়, কারণ শঙ্কর তাকে অনেক ভালোবাসত, কিন্তু মুক্তি তাকে ভালোবাসত না। এরপর সিন প্রেজেন্টে আসে। শঙ্কর এয়ারফোর্সের বাথরুমে ঢুকে এসব মনে করছিল। মুক্তিও পাশের বাথরুমে ঢুকে মুখ ধুচ্ছিল। মুক্তি অনেক অসুস্থ ছিল আর তার নাক দিয়ে রক্ত ঝরছিল। সে কোনোভাবে নাক সাফ করে বেরিয়ে আসে আর শঙ্করও বাইরে বের হয়। শঙ্কর মুক্তিকে দেখে ইগনোর করে চলে যেতে থাকে আর মুক্তি তখন তাকে রিকোয়েস্ট করে বলে, চলো কোথাও বসে একটু কথা বলি। শঙ্কর তখন মুক্তিকে নিয়ে ক্যান্টিনে যায়। মুক্তি শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি তো ইউপিএসসি করেছিলে, তাহলে এয়ারফোর্সে কিভাবে এলে? শঙ্কর কোনো জবাব দেয় না। মুক্তি বলে, তোমার সিনিয়র আমাকে তোমার ব্যাপারে প্রশংসা করেছে, তাদের কিছু রুলস আছে, তোমাকে তাদের কথা মানতে হবে। শঙ্কর বলে, পেট্রোলিং এরিয়াতে সমস্ত সিঙ্গেল শত্রুদের প্লেনে শ্যুট করা পাইলটের দায়িত্ব। আমি তেজাস ফ্লাই করিয়েছি, কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স না। তুমি এখানে কি করছো? মুক্তি বলে, তুমি এখন আগের মতোই অ্যাগ্রেসিভ আছো। তুমি তোমার ইমেজকে ভালোবাসো, তাই না? শঙ্কর বলে, তুমি এখনও নিজের দৃষ্টিভঙ্গি অন্যের উপর ঝাঁপিয়ে দাও, তোমার এটা জন্মগত স্বভাব। পেপার সাইন করে সেখান থেকে চলে যাও। এইটা বলে শঙ্কর চলে যেতে থাকে। তখন মুক্তি তাকে থামিয়ে বলে, আমি তোমার সাথে আরেকটু কথা বলতে চাই।
তখন শত্রুপক্ষ তাদের এয়ারফোর্স অফিসে আক্রমণ করে। শঙ্কর কোনোভাবে মুক্তিকে বাঁচায়, আর শঙ্কর বাইরে গিয়ে কিছু মহিলা পাইলটকে বলে, ভেতরে একটি মহিলা আছে, তার খেয়াল রেখো। এইটা বলে শঙ্কর বাইরে চলে যায়, আর ওই মহিলা পাইলটরা মুক্তির কাছে গিয়ে তাকে ধরে একটি প্লেনে তোলে। শঙ্কর বাইরে গিয়ে দেখে আশেপাশের সবকিছু বোমা দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শঙ্কর পাইলটদের ট্রেনিং সেন্টারে যায়, সেখানে সাকার সব পাইলটকে ইন্ডিয়ান সাইড থেকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিল। কিন্তু শঙ্কর তাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না, কারণ আগের ঘটনার কারণে ডিসিপ্লিনারি কমিটি তাকে এখনো পারমিশন দেয়নি। এইখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। মুক্তির আবিরের সাথে চলে যাওয়ার পর শঙ্কর কষ্ট পেয়ে একা মদ খাচ্ছিল। তখন শঙ্করের এক ফ্রেন্ড বলে, ভেবেছিলাম ইলেকশনটা জিতে কোটার মাধ্যমে অ্যাডমিশন নিব, অনেক টাকা ইনকাম করব, কিন্তু ওই মেয়েটির চক্করে সব হারালাম। তখন বেদ এসে শঙ্করকে আবিরের ব্যাপারে বলে। মুক্তির বাবা আর আবিরের বাবা অনেক ভালো বন্ধু। তারা ভেবেছেন মুক্তির সাথে আবিরের বিয়ে হবে। এত কিছু করে কি হলো? মেয়েটিকে তো অন্য একজন নিয়ে যাচ্ছে। এটা শুনে শঙ্কর অনেক রেগে যায়। এদিকে মুক্তি আর আবির একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। মুক্তি আবিরকে বলে, আমি তোমাকে পছন্দ করি না, আমরা শুধু বন্ধু, কিন্তু আমরা বিয়ে করতে পারবো না। আমি জীবনে অনেক কিছু করতে চাই, আমি ইউএস যেতে চাই। আবির বলে, আমি বুঝতে পারছি, রিল্যাক্স, তুমি তো টেনশন করছো কেন? এইখানে মুক্তি শঙ্করের বদলে যাওয়ার ব্যাপারটাও আলোচনা করে। তখন সেই বারে বেদার শঙ্কর আসে। বেদ শঙ্করকে বলে, তুই এখন নন ভায়োলেন্ট ম্যান। শঙ্কর এসে আবিরের আর মুক্তির মাঝখানে বসে। বেদ এইদিকে পার্টি সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। আবির শঙ্করের দিকে অবাক হয়ে তাকায়। শঙ্কর আবিরকে বলে, তুমি অনেক ভালো ছেলে আবির, আমিও অনেক ভালো। আমি নতুন নতুন ভালো হয়েছি। আমি ভালো মন্দের প্রেশারে আছি, ওই প্রেশার ফেরত দিতে এসেছি। তোমরা ভালো, তাই তোমরাই তোমাদের ভালো মানুষই রাখো। এইটা বলে শঙ্কর আবিরের গায়ে মদ ঢেলে দেয়। এরপর নিজের গায়েও মদ ঢালে। শঙ্কর ম্যাচলাইটে আগুন ধরিয়ে আবিরকে ভয় দেখায়। মুক্তি শঙ্করকে বলে, আমি জানি তুমি এটা করবে না। শঙ্কর মুক্তিকে বলে, তুমি যদি আবিরকে ভালোবাসো তাহলে আমাকে জ্বালিয়ে দাও, আর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আবিরকে জ্বালিয়ে দাও। এটা বলে শঙ্কর সেখান থেকে বলে, ভালোবাসো তাহলে আবিরকে জ্বালিয়ে দাও। এটা বলে শঙ্কর সেখান থেকে বেরিয়ে আসে। সিন আবার প্রেজেন্টে আসে। একটি প্লেনে মুক্তিকে তোলা হয়েছিল, আর সেই প্লেনে আরও অনেক আহত পাইলট ছিল। মুক্তি এক পাইলটকে শঙ্করের ব্যাপারে জিজ্ঞেস করে, আর ওই পাইলট বলে, তিনি আমাদের বেস্ট পাইলট। মুক্তি তাকে শঙ্করের ফ্যামিলি আর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে পাইলট বলে, তার ফ্যামিলি কেউ আছে কিনা জানি না। এইবার ড্রিঙ্ক করার সময় তাকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখন তিনি হেসে বলেছিলেন যে এই চক্করেই তো জানোয়ার থেকে মানুষ হয়েছি, মানুষ থেকে জানোয়ার, আইপিএস পাইলট সব হয়েছি। এটা শুনে মুক্তি বুঝতে পারে যে শঙ্কর এখনও তাকে ভালোবাসে, যার জন্য সে কাউকে বিয়ে করেনি। কারণ মুক্তির কারণেই সে জানোয়ার থেকে মানুষ, আর আবার মানুষ থেকে জানোয়ারে রূপান্তরিত হয়েছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি মুক্তি এইবার সোজা শঙ্করের বাড়িতে যায়। তখন শঙ্কর বাড়িতে বেদ আর তার বাবার সাথে খাবার খাচ্ছিল। শঙ্করের বাবা বুঝতে পারছিলেন না মুক্তি কেন তাদের বাড়িতে এসেছে। মুক্তি আপসেট ছিল, তাই বেদ তাকে পানি খেতে দেয়। শঙ্করের বাবা মুক্তিকে খাবারও দেন। মুক্তি খাবারও খাওয়ার পর শঙ্করকে কাল তার বাবার সাথে দেখা করতে আসতে বলে। শঙ্কর এতে অনেক খুশি হয়, আর সে তার বাবা আর বেদকে নিয়ে নাচতে শুরু করে। এই খুশিতে শঙ্কর আর তার বাবা অনেক কেনাকাটাও করে। এরপর শঙ্কর মুক্তির বাবার সাথে দেখা করতে যায়। মুক্তির বাবা অনেক বড় আইপিএস অফিসার ছিলেন। মুক্তির বাবা শঙ্করকে অনেক অপমান করেন। মুক্তির বাবা শঙ্করকে জিজ্ঞেস করেন, তুমি কি করো? শঙ্কর বলে, আমি ল পড়ছি, এখনও কিছু করি না। মুক্তির বাবা বলেন, কিছু করো না তাহলে বিয়ে করে আমার মেয়েকে কী হবে? আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমার লেভেলে আসতে হবে। শঙ্কর জিজ্ঞেস করে, আপনি এ পর্যন্ত পৌঁছাতে কি কি করেছেন? এইটা শুনে মুক্তির বাবা হাসতে থাকেন। তখন শঙ্কর বলে, এটা হাসির বিষয় নয়, আমি সিরিয়াস। মুক্তির বাবা বলেন, ইউপিএসসি নামের একটা পরীক্ষা আছে, 3টা রাউন্ড, প্রিলি, মেইনস আর ইন্টারভিউ। তুমি ইউপিএসসি পাশ করে তারপর আমার সঙ্গে দেখা করো। মুক্তির সেখানে দাঁড়িয়েছিল। এইসব শুনে শঙ্কর মুক্তির দিকে তাকায়। শঙ্কর বলে, ঠিক আছে, আমি পাশ করে আপনার মেয়েকে নিয়ে যাব। এটা বলে শঙ্কর চলে যেতে থাকে। মুক্তিও তার পেছন পেছন যায়, আর মুক্তি শঙ্করকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? 15 লাখ মানুষ অ্যাপ্লাই করে, 1% প্রিলিমসে পাশ করে। বাবার কথা মানার কোনো প্রয়োজন নেই, আর তুমি এমনিতেও আমার জন্য অনেক কিছু করেছ। শঙ্কর বলে, তোমার ভালোবাসায় আমি জানোয়ার থেকে মানুষ হয়েছি। এটা তো শুধুমাত্র একটা এক্সাম। আমার কথা মন দিয়ে শোনো। আমি জানি না আমি কি করব, কিভাবে করব, বা আদৌ করতে পারবো কিনা, কিন্তু আমি তখনই কল করব যখন আমি পাশ করব। তাই যখন আমার কল বাজবে অবশ্যই রিসিভ করো। শঙ্কর তার মায়ের হাতের একটি চুড়ি মুক্তির হাতে দিয়ে বলে, এটা আমার মায়ের চুড়ি, বাবা তোমাকে এটা দিতে বলেছিল, সামনে রেখো। এইটা বলে শঙ্কর চলে যায়। পরের সিনে আমরা দেখি শঙ্কর আর বেদ কিছু খাবার কিনে শঙ্করের বাবার অফিসে আসে। শঙ্করের বাবা খাবার খাচ্ছিলেন, আর তখন সেখানে শঙ্কর তার বাবার কাছে ইউপিএসসি পরীক্ষার বই কেনার জন্য 10,000 টাকা চায়।
এটা শুনে শঙ্করের বাবা খাওয়া ছেড়ে উঠে যান আর বলেন, তোমরা ইউপিএসসির ফুল ফর্ম বলো। বেদার শঙ্কর বলে, উত্তরপ্রদেশ সেকেন্ডারি কলেজ। শঙ্করের বাবা বলে, আমি 10,000-এর জায়গায় 20,000 দেব, তোমরা ডিজে বাজানো শুরু করো। শঙ্কর গান বাজাবে আর বেদ টাকা উঠাবে। শঙ্কর বলে, আমার পড়ার শখ হয়েছে। এরপর শঙ্কর জেদ করে ইউপিএসসি কলেজে ভর্তি হয়। 3 বছর কঠোর পরিশ্রম করে ফাইনালি পরীক্ষায় পাশ করে। পাশ করার খুশিতে শঙ্কর অনেক নাচতে থাকে, তার বাবাও খুশি। সিন প্রেজেন্টে আসে, শঙ্কর সাখাওয়াতকে তার টিম নিয়ে তাদের অপারেশন নিয়ে আলোচনা করতে দেখে। তখন শঙ্কর বলে, এইসব অপারেশন কোথা থেকে পরিচালিত হচ্ছে তা বিবেচ্য বিষয় নয়। আমরা যেটা ভেবেছি সেটা আমাদের টার্গেট নয়। শত্রুরা আমাদের নর্দার্ন বর্ডারে ফোকাস করেছে, তাই ভারতীয় সেইসব সীমানায় আমাদের স্টেকের প্রায়োরিটিতে পরিণত হয়ে স্টেকের পড়ছে। সাখাওয়াত জিজ্ঞেস করে, এর মানে কি? শঙ্কর বলে, মানে ভুটান 62, ভারত, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, সাউথ চায়না ইত্যাদি আমাদেরকে হিট করবে। কিন্তু আমরা এর জন্য প্রস্তুত নই, তারা আমাদের ওপর যে কোনো সময় আক্রমণ করবে। সাখাওয়াত জিজ্ঞেস করে, কোথায়? শঙ্কর বলে, বলতে পারবো না, আমরা শুধু রেসপন্ড করতে পারবো। সাখাওয়াত এইসব শুনে শঙ্করের কাছে এসে বলে, আমি তোমার ডিসিপ্লিন ক্লিয়ারেন্সের অর্ডার ফিরিয়ে নিতে পারবো না। আমার ওই পেপারগুলোতে সাইন চাই। ওই মেয়েটিকে তুমি তাকে চেনো না, কিন্তু সে তোমাকে অনেক ভালো করে চেনে। না হলে একজন প্রেগনেন্ট মেয়ে ট্যাক্সিং ব্রিয়ার বেইজে কি করছে? আমার ওর ক্লিয়ারেন্স চাই। আমি আমার সলিড পাইলটকে এই যুদ্ধে হারাতে পারবো না। সে সাইন করবে কিনা? সিম এইখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়, আর আমরা দেখি শঙ্কর পরীক্ষার পাশ করার পর খুশি মনে শঙ্করের বাবার বেদকে নিয়ে মুক্তির বাড়িতে যায়। আর ওইদিকে মুক্তি তার বাড়িতে জাসজিতের সঙ্গে এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করছিল। গত 3 বছর মুক্তি ফ্রান্সে ছিল। তখন সেখানে তার জাসজিতের সাথে আবার দেখা হয়। মুক্তি সেখানে জাসজিতকে ভালোবেসে ফেলেছিল। এখন ফাইনালি তারা বিয়ে করতে চলেছে। শঙ্কর তখন মুক্তির ফোনে কল করে। 3 বছর পর শঙ্করের কল দেখে মুক্তি একটু অবাক হয়। মুক্তি সামনে তাকিয়ে শঙ্করকে দেখতে পায়, আর শঙ্করও তার দিকেই তাকিয়েছিল। মুক্তি শঙ্করকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে শঙ্করকে আশাই করেনি। শঙ্করকে দেখে মুক্তির বাবা সিকিউরিটি রাখতে থাকেন। শঙ্করের বাবার বেড ছুটে গিয়ে শঙ্করকে টেনে নিয়ে যেতে থাকে। এইসব দেখে মুক্তি ছুটে গিয়ে তার ঘরের ল্যাপটপে ইউপিএসসি রেজাল্ট চেক করে। সেখানে শঙ্করের নাম দেখে সে কান্নায় ভেঙে পড়ে। শঙ্কর বাড়িতে গিয়ে তার বাবার বেদকে ঘরে আটকে রেখে রাস্তা থেকে অ্যালকোহলের বোতল নিয়ে মুক্তির বাড়িতে যায়। শঙ্কর অ্যালকোহলের বোতলে আগুন লাগিয়ে পার্টির মাঝখানে ছুঁড়ে মারে। এতে সবাই অনেক ভয় পায়। এইসব দেখে মুক্তিও ভয় পেয়ে যায়। শঙ্কর বলে, আমি তো ওকে বলেছিলাম আমার কল তুলতে, কিন্তু তুমি কল তোলনি। শঙ্কর অনেক লেগেছিল, সে রাগ করে চারপাশে আগুন লাগিয়ে দেয়। মুক্তি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে। মুক্তি তাকে বলে, এইসব করো না, পুলিশ আসলে তারা তোমাকে নিয়ে যাবে। তুমি কখনোই আর আইএএস হতে পারবে না। শঙ্কর বলে, আমি আইএএস হতেও চাই না। তুই আমার ফোন তুলিসনি কেন? জাজি সেখানে মুক্তিকে ছাড়াতে এলে মুক্তি তাকে সরিয়ে দিয়ে বলে, আমি সব হ্যান্ডেল করে নেব। শঙ্কর তখন বলে, তুই সব হ্যান্ডেল করতে পারিস। আমি বলেছিলাম আমি প্রেমে পড়লে পুরো দিল্লি চলে যাবে। এই পার্টি পুলে খাই হয়ে গেল। এই পার্টি আমি আমার কপালে লাগাবো। তখন ফায়ার সার্ভিস আর পুলিশ চলে আসে। মুক্তি শঙ্করকে বাড়ির ছাদে নিয়ে যায়। শঙ্কর অনেক বেগে মুক্তিকে জিজ্ঞেস করে, তুই আমার কথায় রাজি হয়েছিলি, তাহলে এখন তুই কেন নিজের মন বদলালি? কেন আমাকে জানালি না? মুক্তি বলে, শান্ত হয়ে একটু ভাবো। তুমি যা করেছ তাতে তোমার 3 বছরের পরিশ্রম বিফলে যাবে। শঙ্কর বলে, সেটা তো বিফলে গেছেই। আমি তো এখানে আমার পরিশ্রম নিতে এসেছি। মুক্তি শঙ্করকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আমার কি দোষ? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার থেকে ভালোবাসা আশা করো না। বলেছিলাম কিনা? শঙ্কর বলে, তোর বাবা তোর সামনে আমাকে শর্ত দিয়েছিল, আমি সেসব পূরণ করেছি। এখন তুই আমাকে ভালো না বাসিস, তাহলে তখন তুই কেন তোর বাবাকে বলিসনি যে এই শর্ত রেখো না? এই লোকটির শর্ত পূরণ করলেও কোনো লাভ হবে না। মুক্তি বলে, কিভাবে বলতাম? রিজেকশন তুমি হ্যান্ডেল করতে পারতে না। তুমি না শুনতে পারো না। আমি ট্রাই করেছিলাম। আমি সোজা তোমার বাড়িতে গিয়েছিলাম, বলতে চেয়েছিলাম শঙ্কর এটা সম্ভব নয়। তুমি কি বুঝতে পারতে আমার কথা? তুমি মানুষের ওপর মদ ঢেলে দিতে। নিজেকে দেখো, তুমি আমার পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছ। না শোনার ক্ষমতা তোমার আছে। আর যে শর্তের কথা তুমি বলছো সেটার কারণে আজ তোমার সুন্দর লাইফ হবে। তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি নিজেই তোমার বাবাকে জিজ্ঞেস করো, সে ঠিকই দেখতে পাবে। না হলে বেদকে জিজ্ঞেস করো, সেও দেখতে পাবে। না হলে তোমার ছোট রুমটিকে জিজ্ঞেস করো, যেখানে খাবার খাওয়ার জায়গাও নেই। শঙ্কর রেগে মুক্তির গলা চেপে ধরে বলে, আমি কবে বলেছি যে আমার ছোট রুমটিতে আমার দম বন্ধ হয়ে আসছে? আমাদেরকে দয়া করে গৌরীবের জীবন থেকে বের করো। মুক্তি ম্যাডাম তুই বলে, তুমি আইএএস প্রিলিমিনারি দিয়েছো। তুমি কোথায় গিয়ে পৌঁছাতে পারো তা তুমি নিজেও জানো না। শঙ্কর বলে, আমি কোথাও পৌঁছাতে চাইনি। আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। তুই আমাকে আর আমার বাবাকে ঘৃণা করতি, তাহলে তুই আমাকে বলে দিতি। নিজের থিসিসের জন্য তুই আমাকে গিনিপিগে পরিণত করেছিস।
তুই কি আমাকে কখনো ১ সেকেন্ডের জন্য ভালোবেসেছিলি? বুদ্ধি বলে, না। শঙ্কর বলে, আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু না। মুক্তি বলে, ভালোবাসা জোর করে হয় না। আমরা অনেক আলাদা। আমি তোকে বুঝতে পারি না আর তুই আমাকে বুঝতে পারিস না। এদিকে মুক্তির বাবা আর জাসজিৎ পুলিশ নিয়ে গেটে আসে। শঙ্কর এইসব শুনে কান্নায় ভেঙে পড়ে। মুক্তি তাকে জড়িয়ে ধরে আর শঙ্কর বলে, কিছু তো কর। হয় আমাকে গুলি করে দে, না হয় আমাকে চুমু খা, আর না হয় চল একসাথে ছাদ থেকে লাফ দিয়ে মরেছি। মুক্তি বলে, তুমি নিজে কিছু করো, কারণ আমি না তোমাকে গুলি করতে পারবো, না কিস করতে পারবো, আর না তোমার সাথে ছাদ থেকে লাফ দিতে পারবো। আমি শুধু তোমার সাথে থাকতে পারবো। আমি শুধু তোমার বন্ধু হয়েই থাকব। শঙ্কর তখন উঠে চলে যেতে থাকে। মুক্তি বলে, ওই দিক দিয়ে যেও না, ওখানে পুলিশ আছে, অন্য রাস্তা দিয়ে যাও। শঙ্কর বলে, তোর এতে কিছু আসে যায়? মুক্তি বলে, না। শঙ্কর তখন বলে, আমারও কিছু আসে যায় না। এটা বলে শঙ্কর পুলিশের কাছে সারেন্ডার করে, আর পুলিশরা তাকে সেখানে মারতে শুরু করে। এরপর তাকে ধরে নিয়ে যায়। মুক্তির ছাদ থেকে শঙ্করকে নিয়ে যেতে দেখে। মুক্তির কথায় তার বাবা শঙ্করের ওপর এফআইআর রেজিস্টার করে না। মুক্তি অনেক ভয় পাচ্ছিল, কারণ সে জানে যে শঙ্কর চুপ করে থাকবে না। তাই সে জাসজিৎকে দ্রুত বিয়ে করার ব্যাপারে বলে। মুক্তি জাসজিৎকে বলে, আমি বাবাকে বলেছিলাম সে যেন শঙ্করকে একটা চ্যালেঞ্জ দেয়, যাতে সে হয় আমাকে ভুলে যায় আর না হয় বড় কিছু জিতে যায়। জাসজিৎ বলে, তোমার কি মনে হয়, তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত? মুক্তি বলে, ৩ বছর হয়ে গেছে, আমি কি তার জন্য বসে থাকতাম? আর আমি শুরুতেই বলেছি আমি তাকে ভালোবাসি না। জাসজিৎ বলে, অন্তত তার সাথে তোমার একবার কথা বলা উচিত। এদিকে শঙ্করের বাবা মুক্তির কাছে এসে রিকোয়েস্ট করে শঙ্করকে ছেড়ে দিতে বলার জন্য। শঙ্করের বাবা মুক্তির বাবার পায়ে ধরেন। মুক্তির বাবা তাকে অনেক অপমান করেন। মুক্তির বাবা শঙ্করের বাবাকে সেখানে উপস্থিত থাকা সবার কাছে ক্ষমা চাইতে বলেন। শঙ্করকে ছাড়ানোর জন্য তার বাবা এতেও রাজি হন। শঙ্করের বাবা সবার পায়ে ধরে ক্ষমা চান। মুক্তি এটা দেখে তার বাবার উপর রেগে যায়। শঙ্করের বাবা মুক্তির কাছেও ক্ষমা চান, আর মুক্তির বাবা বলেন, এফআইআর করাই হয়নি। নেক্সট টাইম তোমাকে আর তোমার ছেলেকে যেন দিল্লি শহরে দেখতে না পাই। এরপর শঙ্করের বাবা পুলিশ স্টেশনে গিয়ে শঙ্করকে নিতে যায়। শঙ্করকে অনেক মারা হয়েছিল। শঙ্করের এই অবস্থা দেখে তার বাবা অনেক ইমোশনাল হয়ে যায়। শঙ্করের বাবা এরপর তাকে নিয়ে যেতে থাকে আর তাকে বলেন, জানিস তুই যখন ৬ বছর ছিলি তখন তোর প্লেন অনেক পছন্দ ছিল। তুই প্লেনের জন্য অপেক্ষা করতি। তখন আমি বাড়ি থেকে আসতাম আর তুই আমাকে বলতি, বাবা আমি প্লেনে চড়তে চাই। ছোট্ট একটি অফিসের নোটারি জব করে আমি এটা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারতাম না। তখন আমি তোকে আমার সাইকেলে বসিয়ে অনেক দ্রুত চালাতাম। আমি ততক্ষণ থামতাম না যতক্ষণ না সাইকেলের চেইন পড়ে না যাচ্ছে। আমার স্বপ্ন ছিল একদিন তোকে এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী প্লেনে বসাবো, আর প্লেন অনেক দ্রুত চলবে। এটা বলতে বলতে শঙ্করের বাবা দ্রুত বাইক চালাতে থাকেন, যার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়। শঙ্কর কোনোভাবে উঠে তার বাবার কাছে গিয়ে তার বুকে পানি দিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু তার বাবা মারা যায়। এইটা দেখে শঙ্কর নির্বাক হয়ে যায়। এরপর সে তার বাবাকে বেনারস নিয়ে যায়। সেখানে তার বাবার ফিউনারাল হয়, আর একদিকে শঙ্কর তার বাবার ফিউনারাল করছিল, অন্যদিকে মুক্তির বাড়িতে তার বিয়ে হচ্ছিল। কিন্তু মুক্তি অনেক আপসেট ছিল। যখন শঙ্কর ফিউনারাল করছিল তখন সেখানে একজন পণ্ডিত এসে শঙ্করকে দেখে বুঝে যায় তার মন ভেঙে গিয়েছে। তুমি না বেঁচে থেকে কখনো মুক্তিকে পাবে, আর না মারা যাওয়ার পর। শঙ্কর বলে, আমি তো মারা যাওয়ার পরও তাকে ভুলতে পারবো না, তখন কি করব? পণ্ডিত তখন রেগে গিয়ে শঙ্করকে তার বাবার চিতার কাছে নিয়ে গিয়ে বলে, দেখ তোর বাবা তোর ভালোবাসায় পুড়ে ছাই হয়ে গেছে। এইসব দেখে শঙ্কর অনেক কাঁদতে থাকে। ভালোবাসায় পুড়ে ছাই হয়ে গেছে। এইসব দেখে শঙ্কর অনেক কাঁদতে থাকে। শঙ্কর মুক্তিকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন মুক্তি হলুদের অনুষ্ঠান হচ্ছিল। তখন সেখানে আবার শঙ্কর আসে আর মুক্তির মাথায় গঙ্গা জল ঢেলে বলে, আমার বাবাকে পোড়াতে বেনারস নিয়েছিলাম, ভাবলাম তোর জন্য গঙ্গা জল নিয়ে যাই। পুরনো সব ভুলে নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। মহাদেবের কাছে তোর জন্য কি দোয়া চেয়েছি। আমি চাই তোরও যেন একটি ছেলে হয়, তুইও যাতে বুঝতে পারিস ভালোবেসে যারা মারা যায় তারাও কারো ছেলে। এইসব শুনে মুক্তি অনেক ট্রমাটাইজ হয়ে যায়, কারণ সে জানত না যে শঙ্করের বাবা মারা গেছেন। এরপর শঙ্কর চলে যায়। বিয়ের দিন মুক্তি অনেক আপসেট ছিল, তাই জাসজিৎ তাকে বিয়ের মণ্ডপ থেকে মুক্ত করে দেয়, যার ফলে তাদের বিয়ে আর হয় না। বিয়ের মণ্ডপ থেকে বের হয়ে সোজা মুক্তি শঙ্করের বাড়িতে যায়, কিন্তু শঙ্কর ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। শঙ্কর সুইসাইড করতে যায়, তখন তার মাথার ওপর দিয়ে একটি প্লেন উড়ে যায়। শঙ্করের তখন মনে পড়ে তার বাবা তাকে বলেছিল, আমার স্বপ্ন তোকে একদিন সব থেকে দ্রুতগামী প্লেনে বসাবো। তার বাবার এই স্বপ্ন পূরণ করার জন্যই শঙ্কর অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে এয়ারফোর্স জয়েন করে। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একজন ভালো পাইলট হয়। আর এদিকে মুক্তি শঙ্করকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ না পেয়ে অনেক ডিপ্রেসড হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। মুক্তিও সাইকিয়াট্রিস্ট হিসাবে তার চেম্বারে বসে থাকে, কিন্তু সে কখনোই শঙ্করকে ভুলতে পারে না। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মুক্তির শরীর অনেক খারাপ হয়ে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে।
তার এই পরিস্থিতি দেখে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। ততদিনে জাসজিৎ নেভিতে জয়েন করেছিল। জাসজিৎই মুক্তির বাবাকে হসপিটালে ভর্তি করে। মুক্তির বাবা তাকে জাসজিতের সাথে নিজের জীবন গুছিয়ে নিতে অনুরোধ করে, যার ফলে জাসজিতের সাথেই তার বিয়ে হয়। আর এর মধ্যেই মুক্তি প্রেগনেন্ট হয়। সিন প্রেজেন্টে আসে। মুক্তি শঙ্করের রুমে যায় আর সেখানে শঙ্কর আর তার বাবার ছবি দেখতে পায়। তখন শঙ্কর এসে বলে, গিল্ট একটা পয়েন্টলেস ইমোশন, আমাকে দয়া করিস না। মুক্তি বলে, তোমার ওপর দয়া হচ্ছে না, বরং মেয়েদের ওপর দয়া হচ্ছে। মেয়েরা সবসময় রাজকুমারের স্বপ্ন দেখে, দিন মজুরের নয়। আমি যদি বলি যে আমি তোকে ভালোবাসি, এইটা শুনে শঙ্কর হাসতে থাকে। এরপর বলে, মদ খেয়েছিস তুই? মুক্তি বলে, আমি তো পেট্রোল খেয়েছি কিন্তু মরিনি। তোর অভিশাপে আমি রক্তবমি করেছি কিন্তু মরিনি। শঙ্কর বলে, উড়ে যা, তার আগে আমার পেপারটা সাইন করে দে। মুক্তি বলে, আমার দেওয়ার মতো কিছুই নেই, শুধু আমি একটা জিনিস তোর কাছে রেখে যেতে চাই, শুধু তুই রাজি হয়ে যা, না হলে আমি এই পেপারে সাইন করব না। শঙ্কর রেগে গিয়ে বলে, এখন আর আমার ভালোবাসা, মন, ক্ষমা এসবে কোনো ইচ্ছা নেই। আমার শুধু এখন লড়াই করার ইচ্ছা। মুক্তি সাইন করতে রাজি হয় না, কারণ সে সাইন করলে শঙ্কর ফ্লাই করে মুক্তি পাবে আর শঙ্কর ওই যুদ্ধে গেলে মারা যাবে, যেটা মুক্তি কখনোই চায় না। শঙ্কর বলে, আমি বেঁচে থেকে কী করব? আমার সেটায় শিরায় ঘৃণা জমে আছে, আমি মরার জন্য বেঁচে আছি। মুক্তি তাকে না যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু শঙ্কর তাকে এসব বলতে মানা করে। পুলিশে আমার শরীরের হাড় ভেঙে দিয়েছে, আমি নাকে খত দিয়ে বলছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ক্লান্ত হয়ে গেছি ওই অভিশপ্ত ভালোবাসায়। আমি শুধু লড়তে চাই। আমি তোমাকে ক্ষমা করেছি, শুধু আমার পেপারে সাইন করে দাও। মুক্তি বলে, তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, এতে আমার কিছু আসে যায় না। আমি তোমার কাছে অন্য কিছু চাইতে এসেছি, আমার বাচ্চাকে সামলে নিও। মুক্তির অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এতে শঙ্কর অনেক ভয় পেয়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যায়। মুক্তি শঙ্করকে তার বাচ্চার খেয়াল রাখতে বলে। শঙ্কর বলে, আমি তো পজা পুকুরের মাছি, যদি তোর বাচ্চা আমার সাথে থাকে তাহলে সেও তো আমার মতো হবে। মুক্তি বলে, আমি ওই পচা পুকুরের মাছিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস্ট পাইলট হতে রেখেছি। তাই সে শঙ্করকে রিকোয়েস্ট করে যাতে শঙ্কর তার বাচ্চার খেয়াল রাখে, কারণ মুক্তি জানে তার কাছে বেশি সময় নেই। শঙ্কর জিজ্ঞেস করে, জাসজিৎ কোথায়? মুক্তি বলে, সে ইন্ডিয়ান নেভিতে আছে। জাসজিতের জীবনও ঝুঁকি ছিল, কারণ তার শিপও ওয়ার জোনে আটকে ছিল। শঙ্কর মুক্তিকে বলে, চিন্তা করো না, তোমার বাচ্চাকে সামলানোর জন্য কেউ না কেউ থাকবেই। আমি না ফিরে এলেও বাচ্চার বাবা অবশ্যই ফিরবে। এরপর শঙ্কর মুক্তি থেকে পেপারে সাইন নিয়ে এয়ারফোর্সে ফিরে আসে। শঙ্কর এখন ফ্লাই করার অনুমতি পেয়েছে। সে শত্রুদের ওপর অ্যাটাক করতে এগিয়ে যেতে থাকে। তখন সে দেখে যে জাসজিতের শিপ এক জায়গায় আটকে আছে, শত্রুরা তাদের ওপর অ্যাটাক করছে। ততক্ষণে শঙ্করের প্লেনেও আগুন লেগে গিয়েছিল। এই জন্য কন্ট্রোল রুম থেকে তাকে প্লেন ছেড়ে পানিতে লাফ দেওয়ার অর্ডার দেওয়া হয়। কিন্তু শঙ্কর এতে রাজি হয় না, কারণ সে মুক্তিকে কথা দিয়েছে যে সে জাসজিতকে ফিরিয়ে আনবে। এই জন্য শঙ্কর তার প্লেন শত্রুদের জাহাজের ওপর ক্র্যাশ করিয়ে নেয়, যার কারণে ওই জাহাজ ধ্বংস হয়ে যায়। এতে শঙ্করও মারা যায়, কিন্তু জাসজিৎ প্রাণে বেঁচে যায়। এদিকে মুক্তির একটি ছেলে সন্তান হয়, আর সন্তানটি জন্ম দিতে গিয়ে মুক্তিও মারা যায়। আর অদ্ভুত এক ভালোবাসায় যে দুইটা মানুষ পাশাপাশি পথ চলছিল, তাদের দুজনের মৃত্যুর মাধ্যমে এই মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের সামনে আমরা হাজির করেছি অত্যন্ত দ্রুতগতিতে, এর জন্য আমরা করেছি নিরলস পরিশ্রম।